আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 3 লিখেছেন সালমা চৌধুরী। বন্যা বাড়িতে ঢুকে খেয়াল করলো সবাই জেগে আছে। বাড়ির মহিলারা বিয়ের কাজে ব্যস্ত। বন্যা চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে ওঠা ধরতেই হঠাৎ তার বোনের ডাকে থমকে গেল। বন্যার বোন সামনে এসে বলল, কিরে, এত সকালে কোথায় গিয়েছিলি? না মানে এখানেই, কোথাও যাইনি তো। আমি তো এখানেই ছিলাম। আপু মুখটাকে একটু কঠোর করে শক্ত কণ্ঠে বলল, ও তোর হাতে কি হয়েছে? কই কিছু না তো। দেখি কি হয়েছে হাতে। বন্যা কিছু না বলেই দৌড়ে পালালো রুমের দিকে। পিছন থেকে আপু হাতে তানভীর নামটা দেখে মুচকি হাসল, যা বন্যার চোখের আড়ালেই রয়ে গেল। কিন্তু অন্যদিকে আরেক জোড়া চোখ বন্যার সকল কর্মকাণ্ড লক্ষ্য করল। গতকাল বিকেলে বন্যার মামা খালারা সবাই এসেছে। এই যে একটু আগে বন্যার মামাতো ভাই বন্যাকে দেখছিল, মনে হয় কাঁচা চিবিয়ে খাবে। কিন্তু এসব কিছু বন্যার অজানায় রয়ে গেল। বেলা 9টা বাজে। পূর্ব দিগন্তের সূর্য চারদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করার ব্যস্ত। ঠিক তখনই খান বাড়ির গেট দিয়ে আবিরের বাইকটি প্রবেশ করল। আবিরের সাথে আসিফও এসেছে। আরিফের 2 হাতে ভরা মিষ্টি। আম্মু, মামুনি, কাকিমুনি, কোথায় তোমরা? আবিরের কণ্ঠ শোনা মাত্রই রান্নাঘর থেকে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ছুটে আসলো। তারা কিছু বলার আগেই আলী আহমদ খানের গম্ভীর সুর শোনা গেল, কোথায় গিয়েছিলি? আর রাতে বাড়ি কেন ফেরোনি? আবির, আমি কিন্তু এখনো বেঁচে আছি। আবির গতকাল সারা রাত ঘুমায়নি, তার চোখ ঘুমে জ্বলছে। তার মাঝে আব্বুর এসব কথা শুনে রাগের চক্ষু রক্ত লাল হয়ে গেছে। কিন্তু রাগটাকে গিলে বলল, হাসপাতালে ছিলাম। গতকাল রাতে সাকিবের ছেলে হয়েছে, সেখানেই ছিলাম। আলী আহমদ খান কিছুক্ষণ চুপ থেকে, হাসপাতালে ছিলে ভালো কথা, কিন্তু একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি কি জানো গতকাল মেঘ মামুনি মাঝ রাত পর্যন্ত তোমার আসার অপেক্ষা করেছে? আমি রাত 2টায় নিচে কিছু প্রয়োজনে রুম থেকে বের হই, আর তখন দেখি মেঘ মামুনি দোতলার সিঁড়ি দাঁড়িয়ে আছে। অন্তত মেয়েটাকে তো জানাতে পারতে। ফোনে চার্জ ছিল না, আমি ক্লান্ত, উপরে যাচ্ছি বলেই আবির বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে আরিফ মিষ্টিগুলো মালিহা খানের হাতে দিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতে বলল। আরিফের 2 চোখ তো অন্য আরেক জোড়া চোখ খুঁজতে ব্যস্ত, তাই সে ছাদের দিকে ছুটে চলল। আবির রুমের ভেতর ঢুকে দেখল মেঘ ঘুমাচ্ছে। আস্তে আস্তে সামনে গিয়ে মেঘের মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো আর ফিসফিস করে বলল, কি এক অদ্ভুত মায়া আমার কাদম্বিনীর মুখে, যা দেখে এই আবিরের হৃদয় থমকে যায় বারবার। আবির একটু ঝুঁকে মেঘের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো আর ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আবির গোসল ছেড়ে রুমে ঢুকতেই দেখল মেঘ ঘুমো ঘুমো চোখে তার দিকেই তাকিয়ে আছে। আবির চুল মোছা বাদ দিয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে মেঘের সামনে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। বিছানায় আধো আধো ঘুম নিয়ে বসে থাকা মেঘের হাত ধরে বলল, ম্যাম, আপনি কি রাগ করেছেন? আহিয়ার আব্বু, আপনি এসেছেন? কাল রাতে কত চিন্তায় ছিলাম। সরি ম্যাম, আসলে গতকাল রাতে তানভীরের গায়ে হলুদের পর ভাবলাম অফিসে যাই, কিন্তু কিছু জরুরি ডকুমেন্ট নিয়ে আসি। এমনিতেই তানভীরের বিয়ের চক্করে গত 1 সপ্তাহ ঠিক মতো অফিসে যেতে পারিনি। আগামী সোমবার একটা ক্লায়েন্ট মিটিং আছে, তাই ভাবলাম বাকি কাজটা বাড়িতেই সেরে নিব। আমি পৌঁছানোর পরপরই রাকিবের কল আসলো
বলল তাড়াতাড়ি হাসপাতালে যেতে। রিয়ার ব্যথা উঠেছে, সিজারের আগে ব্লাড লাগবে। রাকিবের সাথে আগে কথা ছিল রিয়ার ব্লাড লাগবে, আমি দেব, কারণ আমাদের ব্লাড গ্রুপ একই রকম। তাই তখন ছুটে যাই হাসপাতালে, ব্লাড দেই। আর রিয়া রাকিবের ফুটফুটে একটা ছেলে বাবু হয়েছে জানো। ফোনে চার্জ ছিল না, তাই তোমাকে সাথে সাথে জানাতে পারিনি। সেখানের ঝামেলা শেষ করে ডাইরেক্ট অফিসে যাই, তোমাকে মেসেজ দেই, তারপর বাকি কাজ সেরে এখন ফিরলাম। বুঝেছেন ম্যাম? পর্বগুলো অনেক ছোট ছোট, তাই আমি আজকে 3টা পর্ব একসাথে দিব। ঠিক আছে। পর্ব 4 লিখেছেন সালমা চৌধুরী। আপনি রেস্ট নিন, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। মেঘ, তোকে এখন কোথাও যেতে হবে না, আমি অফিস থেকে ব্রেকফাস্ট করেই এসেছি। মাত্র 1 রাত বাড়িতে ছিলাম না, চোখে মুখে কি অবস্থা করেছিস তুই? তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? মেঘ নিচের দিকে তাকিয়ে আছে, হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আবির ভাই, আপনি প্লিজ রাতে কোথাও যাবেন না। আমার কাছে একা একা লাগে, আমার অনেক একা একা লাগে, কিছু ভালো লাগে না। আবির মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা যাব না, এখন তো একটু বুকে আসেন। আপনাকে ছাড়া আমার বুকটা যে মরুভূমির মতো শুকিয়ে আছে। মেঘ তখনই আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আবির মেঘের হঠাৎ কর্মকাণ্ডে 2 কদম পিছিয়ে গেল, তারপর মেঘকে বুকের মাঝে লুকিয়ে নিল আবির। মেঘ, তুই কি জানিস তোকে ভালোবাসার তৃষ্ণা আমার এই জন্মে মিটবে না। মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবাসবো, আমৃত্যু ভালোবাসবো। যদি মৃত্যুর পরেও কোনো জন্ম থাকে, তখনও তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর পিছু নেব। আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। আরিফ ছাদে গিয়ে কাউকেই দেখতে পেল না, তাই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে। এতটাই তাড়াতাড়ি যে সামনে এক কিশোরী বেয়ে উপরে উঠছে তা খেয়ালই করেননি। মিম সামনে পড়ায় আরিফ ভড়কে গেল। নিজের ব্যালেন্স ঠিক না রাখতে পেরে কিছুটা সামনে ঝুঁকে গেল। তখনই মিম আরিফের বুকে 2 হাত রেখে তাকে আটকে দিল। মিমের এমন মুহূর্তের জন্য মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। কিশোরীর মন শিহরিত হয়ে সারা শরীর কাঁপছে। আরিফ আজ যে বোকা হয়ে গেছে, তার হৃদয়ে এক অদ্ভুত তোলপাড় হচ্ছে, যা হয়তো ওই পাশের কিশোরী বুঝতে পারল না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে ওরা হয়তো ওই পাশের কিশোরী বুঝতেই পারল না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে দুজন সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু এখনও মিমের 2 হাত আরিফের বুকে। মিম হুঁশ ফিরে পেতেই হাত সরাতে চাইল, কিন্তু আরিফ তার বাঁ বুকে রাখা মিমের হাত খপ করে ধরে বুকের বাঁ পাশে চেপে ধরল আর বলল, প্রেয়সী, তুমি কি শুনতে পাচ্ছ এই হৃদয়ের ধুকপুকানি? মিম যেন আজ শীতল হয়ে জমে গেছে আরিফের ছোঁয়া পেয়ে। সে স্তব্ধ, নির্বাক, তার কানে আরিফের কথাগুলো হয়তো পৌঁছায়নি। আবার মেঘের ডাক ভেসে আসতেই মিম হন্তদস্ত হয়ে নিচে নামল। পর্ব 4 এ পর্যন্ত ছিল। আমি পর্ব 5 পড়ছি এখন। কিরে, কখন থেকে ডাকছি? ছাদে কি করছিলি? না মানে আপু, আমার তো ছাদে একটা ড্রেস শুকাতে দেওয়া ছিল, ওইটা আনতে গিয়েছিলাম। মেঘ আবার মিমকে জিজ্ঞেস করছে, তাহলে ড্রেস কোথায়? তোমার ডাক শুনে নিচে চলে আসলাম, তাই আর আনিনি। আচ্ছা শোন, এই লেহেঙ্গাটা নিয়ে যা, ভাইয়া দিয়েছে, বলেছে বন্যাদের বাড়িতে যাওয়ার সময় পরতে। কিন্তু আপু, এটা তো পুরো বন্যা আপুর লেহেঙ্গার মতো। তোর কি মনে নেই ভাইয়াকে বলেছিলাম ভাইয়ার বিয়েতে আমরা 3 জন একই রকম লেহেঙ্গা পরব? ও হ্যাঁ, মনে পড়েছে। একটু পর আমি তোর রুমে আসব, তারপর একসাথে রেডি হব।
আপু, আবির ভাই এসেছে? এখন ঘুমাচ্ছে। ও, ঠিক আছে, আমি রুমে যাচ্ছি বলেই মিম চলে আসলো। মেঘ নিচে আসলো, দেখলো মালিহা খান, হালিমা খান, আকলিমা খান মেহমানদের নাস্তা দিতে ব্যস্ত। মাহমুদা খান আবিরের মামি ও মিমের খালার সাথে গল্প করছে। মেঘ গিয়ে মাহমুদা খানের কাছে গিয়ে তার কাঁধে মাথা রাখল। মাহমুদা খান মেঘকে জিজ্ঞেস করছে, কি হয়েছে মেঘ, শরীর ঠিক আছে? ভাবছি। কি ভাবছিস? ভাবছি এই যে বিয়ের পর এখন তুমি আর আমায় আদর করো না। মাহমুদা খান মেঘের কান টেনে ধরে বলল, ওরে দুষ্টু, তুই আর বড় হবি না। মেঘ খিলখিল করে হেসে দিল। মালা হেসে দিল। মালা দূরে চেয়ারে বসে মেঘকে দেখছে। গত 2 মাস আগে মালার বিয়ে হয়েছে। স্বামী প্রবাসী। বিয়ের 1 মাস পর মালাকে রেখে তার স্বামী প্রবাসে পাড়ি জমিয়েছে। মালা মেঘকে দেখে ভাবছে, একটা মেয়ে কিভাবে এতটা ভাগ্যবতী হয়। যার জীবনে আবির ভাইয়ের মতো একটা স্বামী আছে, তার জীবনে আর কিছু প্রয়োজন নেই। মেঘ, তুমি সত্যি একজন ভাগ্যবতী। যাকে আমি হাজার চেয়েও পাইনি, সে সে তোমাকে বহু বছর আগেই নিজের থেকে ধরা দিয়েছে। ভেবেই মালা দীর্ঘশ্বাস ফেলল। মিম দৌড়ে গিয়ে রুমে ধপাস করে দরজা বন্ধ করে দেয়। বিছানায় শুয়ে পড়ল। বাম হাতটা বুকে চেপে আছে। আজকাল আরিফকে দেখলেই তার হৃদস্পন্দনটা বেড়ে যায়। বুকের ভেতর কেমন জানি ধুকপুক করে। তার সামনে পড়লে অনেক লজ্জা লাগে। তাহলে এটার নাম কি কিশোরী বয়সের আবেগ? অন্যদিকে আরিফ আবার ছাদে চলে গেল। কিছুক্ষণ ছাদের সোফায় বসে থাকার পর একটা রক্তিম গোলাপের দিকে তার চোখ আটকাল। সেই মুহূর্তে উঠে গিয়ে তা ছিঁড়ে এনে আবার সোফায় এসে বসল। আরিফ গোলাপটিকে দেখছে। গভীর দৃষ্টিতে দেখছে। হয়তো এই গোলাপের মাঝে তার প্রেয়সীর লাজে রক্তিম চেহারাটা সে খুঁজছে। হঠাৎ আকাশের পানে তাকিয়ে আরিফ বলে উঠল, প্রেয়সী, আমি তোমাকে চাই, সব সময় চাই। জানি না আমাদের কখনো মিলন হবে কিনা, কিন্তু মৃত্যুর পরেও আমার হৃদয় থেকে ভালোবাসার একটু কমবে না। তারপরেও যদি আমি তোমাকে না পাই, তুমি আমার হৃদয় থেকে একটু বিচ্ছিন্ন হবে না। বাস্তবে না হও, কল্পনাতে তুমি শুধু আমার।